নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দশম শ্রেণী চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায় থেকে তোমাদের যে অভিব্যক্তি পোর্শনটা আছে, এই অভিব্যক্তি পোর্শন থেকে কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওয়ে। নেক্সট ভিডিও আমি তোমাদের অভিযোজন থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন, অর্থাৎ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তোমাদের নেক্সট ভিডিওতেও আমি 2026 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সাজেশন টাইপ কোশ্চেন উত্তর নিয়েও আলোচনা করে দেব। তাহলে চলো আজকে আমি এই অভিব্যক্তি ও অভিযোজনের চ্যাপ্টার থেকে অভিব্যক্তি পোর্শনটা থেকে তোমাদের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, অভিব্যক্তি জিনিসটা কি বা অভিব্যক্তি কাকে বলে, এটা তোমাদেরকে আগে এই অভিব্যক্তি সম্পর্কে ধারণাটা থাকতে হবে। তাহলে অভিব্যক্তি কি? যে মন্থর অর্থাৎ গতিশীল প্রক্রিয়া। মন্থর মানে কি? ধীরে ধীরে মানে, আর গতিশীল, গতিশীল মানে কি? যেটা হয়েই চলে, থেমে থাকে না। যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায়, মানে আস্তে আস্তে কিন্তু চলমান প্রক্রিয়ায় উদবংশীয় সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব হয়, তাকে বলা হয় অভিব্যক্তি বা জীব বিবর্তন। তাহলে বন্ধুরা, তোমরা কি শিখলে? যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায় উদবংশীয় সরল জীব থেকে জটিল জীবের আবির্ভাব হয়, তাকেই বলা হচ্ছে অভিব্যক্তি বা জীব বিবর্তন। এরপর তোমাদের যেটা জানতে হবে, আজ থেকে কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। এরপর তোমরা জানবে জীবনের উৎপত্তি কিভাবে হয়েছিল। রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন দি অরিজিন অফ লাইফ অন আর্থ। তাহলে এখানেও তোমরা একটা প্রশ্ন পেলে যে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ নামক গ্রন্থটি বা বইটি কার লেখা। এটা কিন্তু রাশিয়ার আলেকজান্ডার যে বিজ্ঞানী ওপারিন, তার লেখা। এই পুস্তকে তিনি জীবনের উৎপত্তি সম্বন্ধে নানা ধারণা দিয়েছিলেন। পরবর্তীকালে জেবি.এস. হ্যালডেন রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালের একই রকম মতবাদ প্রকাশ করেছে। এরপর তোমাদের এখানে সেরকম কিছু জানা নেই। এরপর তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো হলো জীবের রাসায়নিক উৎপত্তিতে মিলার আর উরের পরীক্ষা। তোমাদের এই মিলার ও উরের পরীক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট। মিলার ও উরে তাদের পরীক্ষার জন্য কোন কোন গ্যাস ব্যবহার করেছিলেন সেগুলো যেরকম ইম্পর্টেন্ট, এর সঙ্গে তোমরা এই যে গ্যাসের পরীক্ষাটা খুব ভালোভাবে করে রাখবে। দেখো, মিলার এবং উরে তার এই যে তেনারা এই যে পরীক্ষাটা করেছিলেন, পরীক্ষা থেকে কি সিদ্ধান্ত এসেছিলেন সেই সিদ্ধান্তটাও তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। বেসিক্যালি তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মিলার ও উরে তাদের পরীক্ষার জন্য কোন কোন গ্যাস ব্যবহার করেছিলেন। এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো বিভিন্ন বিজ্ঞানীরা তো আছেন, এই বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে অভিব্যক্তি সম্পর্কে কয়েকটা বিজ্ঞানী ও তাদের মতবাদ। অভিব্যক্তি সম্পর্কে যেমন ল্যামার্ক আছেন, ডারউইন আছেন, এই প্রত্যেকটা বিজ্ঞানী তাদের মতবাদ কিভাবে ব্যক্ত করেছেন সেই মতবাদগুলো, প্রত্যেকটা মতবাদ তোমাদের জানতে হবে। আর এর সঙ্গে এদের মতবাদগুলো ছোট ছোট এমসিকিউ টাইপের অথবা তোমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তরের মতো করেও জেনে রাখতে হবে। যেমন দেখো, এখানে আছে ল্যামার্কের মতবাদ। তাহলে দেখো, বিজ্ঞানী ল্যামার্কের লেখা একটি বইয়ের নাম কি? ল্যামার্কের লেখা বইটার নাম হচ্ছে ফিলোজফিয়া জুলজি। এই বইটি তাহলে তোমরা একটা এমসিকিউ প্রশ্ন পেতে পারো, 1 নম্বরের প্রশ্নের মধ্যে পেতে পারো। ল্যামার্কের লেখা বইটি অভিব্যক্তি সম্পর্কে তার নাম কি, বা এই যে ফিলোজফি জুলজি বইটি কার লেখা সেটাও তোমরা ঘুরিয়ে প্রশ্নটা পেতে পারো। নেক্সট দেখো আছে তোমাদের এই যে জৈব বিবর্তনবাদ ব্যাখ্যা ল্যামার্কের কটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এটা হচ্ছে জীব বিবর্তন অর্থাৎ অভিব্যক্তিতে ল্যামার্কের মতবাদ। অভিব্যক্তিতে ল্যামার্কের মতবাদে 3টি বিষয়ের উপর তিনি গুরুত্ব আরোপ করেছিলেন। প্রথমে দেখো, পরিবেশের উপর প্রভাব দিয়েছিলেন। নেক্সট দেখো, জীবের অঙ্গের ব্যবহার ও অপব্যবহার।
এবং অর্জিত গুণাবলীর বংশ পরম্পরা সঞ্চালন। এই তিনটে বিষয়ের ওপর তিনি জোর দিয়েছেন। এবার এই তিনটে বিষয় তোমাদেরকে কি করতে হবে, ডেসক্রিপশানে তোমাদের একটু বড় করে বিস্তৃতি করে আলোচনা করতে হবে, অথবা তোমাদের এই বিষয়গুলো ছোট ছোট করে টিকা লিখতে হবে। যদি তোমাদের এরকম পড়ে থাকে পরীক্ষায় যে অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের মতবাদটি আলোচনা করো, তাহলে কিন্তু তোমাদের এই তিনটে বিষয়কে বিস্তৃত আলোচনা করতে হবে। যদি যে কোনো একটা বিষয়, ধরো তোমাদের বলে দিল অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, এটি ব্যাখ্যা করো, তাহলে তোমাদের শুধু অঙ্গের ব্যবহার ও অপব্যবহার পোর্শনটা লিখলেই হবে। এবার দেখো পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাবের পয়েন্টটা কি, পরিবেশে বিভিন্ন ফ্যাক্টর, যেমন সূর্যালোক আছে, তাপমাত্রা আছে, আর্দ্রতা আছে প্রভৃতি জীবকে নানাভাবে প্রভাবিত করে তো। অর্থাৎ একই প্রজাতি প্রাণীকুল যদি বিভিন্ন পরিবেশে বাস করে, তাহলে তাদের যে পরিবেশ অনুযায়ী নিজেদের খাপ খাইয়ে নেওয়ার কারণে অঙ্গের পরিবর্তন সাধন করে। কোনো জীবদশায় যে পরিমাণ পরিবর্তিত কার্যকরী হয়ে থাকে তাকে অর্জিত বৈশিষ্ট্য বলে তিনি আখ্যায়িত করেন। অর্থাৎ দেখো, যেমন বলছে কোনো একটা জীব তার পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের অঙ্গের কোনো একটা পরিবর্তন ঘটিয়েছে, সেই অঙ্গের পরিবর্তন ঘটানোটাকেই বলা হচ্ছে কি না জীবের বিবর্তনবাদ, অর্থাৎ পরিবেশের সঙ্গে তিনি খাপ খাইয়েছেন। যেমন জিরাফ, দেখো এই জিরাফের লম্বা, জিরাফের গলা আদি পূর্বপুরুষের গলা এরকম লম্বা ছিল না, উঁচু ডালে তারা খাবার খেতে খেতে গলাটা বাড়াতে তাদের জিরাফের গলাটা বড় হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য জিরাফের গলাটা লম্বা হয়ে গেছে। সেই কারণেই ল্যামার্ক বলেছেন যে কোনো জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অঙ্গের নানা রকম পরিবর্তন সাধন করে। এই পরিবর্তন সাধন করাটাকেই বলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য। এরপর দেখো অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। অঙ্গের ব্যবহার ও অব্যবহার। ল্যামার্কের মতে কোনো জীব তার কোনো অঙ্গকে ক্রমাগত ব্যবহার করতে থাকলে সেই অঙ্গ শক্তিশালী, সবল, সুগঠিত এবং বর্ধিত হয়। আর কোনো অঙ্গ যদি ক্রমাগত দীর্ঘকাল ব্যবহৃত না করে, তবে অঙ্গটি দুর্বল হতে হতে নিষ্ক্রিয় হয়ে যায়। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোনো অঙ্গ যদি কেউ ব্যবহার করে তাহলে সেই অঙ্গটা সবল হয়, কোনো অঙ্গ যদি কেউ ব্যবহার না করে তাহলে অঙ্গটা আস্তে আস্তে দুর্বল হতে হতে নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর দেখো অর্জিত গুণাবলী বংশ পরম্পরায় সঞ্চারণ। যেমন জীব তার জীবদ্দশায় নিজের প্রচেষ্টায় যে সকল বৈশিষ্ট্য অর্জন করে, সেই সকল বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে অন্য জনুতে সঞ্চারিত হয়। অর্থাৎ ল্যামার্কের মতে জীবের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে, মানে জীব তার নিজের মধ্যে যে সত্তা আছে তার বংশটা বাঁচিয়ে রাখার জন্য অন্য জনুর মধ্যে সেই বংশের সঞ্চারণ করে যায়। নতুন নতুন প্রজাতির উৎপত্তি। এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়। আমিও মানুষ, আমি বলবো না যে আমি সবসময় সবটা ঠিকঠাক হয়। যদি তোমাদের মনে হয় কোথাও কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, বোঝার অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নতুন প্রজাতির উৎপত্তি কি? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অনুযায়ী নতুন নতুন বৈশিষ্ট্যের প্রতিটি জনুতে অর্জিত হওয়ার ফলে একটি প্রজাতি থেকে অন্য একটি প্রজাতির সৃষ্টি হয়। যেমন আদিকালে জিরাফের গলা ছোট ছিল, এটা তোমাদের আমি আগেই বলেছি। কালক্রমে উঁচু গাছের পাতা থেকে খেতে তাদের গলাটা ধীরে ধীরে লম্বা হয়ে গেছে, এটা হচ্ছে একটা তার অর্জিত বৈশিষ্ট্য। এরপর দেখো তোমাদের সাপের পূর্বপুরুষ গিরগিটির মতো তার 4 পা বিশিষ্ট ছিল, কিন্তু ক্রমাগত তারা বুকে হেঁটে চলাফেরা করে করে পায়ের ব্যবহার না করে করে সেই জন্য তার পাটা আস্তে আস্তে লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে। যেমন তোমাদেরকে সেকেন্ড যে পয়েন্টটা বললাম, অঙ্গের ব্যবহার ও অব্যবহার। অঙ্গের ব্যবহার করার ফলে অঙ্গটি সবল হয়, আর ব্যবহার না করার ফলে সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। এক্ষেত্রে সাপের যে পা সেটা তার উদাহরণ। নেক্সট দেখো হাঁসের পূর্বপুরুষ ডাঙায় বাস করত, তাই তাদের পায়ের আঙুলগুলো মতো ওয়েট ছিল না।
কিন্তু ওরা জলে বাস করতে শুরু করার সাঁতারের সুবিধার্থে ক্রমাগত ব্যবহারজনিত চেষ্টার ফল হিসাবে হাঁসের পায়ে লিপ্তপথ সৃষ্টি হয়েছে। এবার দেখো, ল্যামার্ক তো এত কথা বলল, এই ল্যামার্কের কথাগুলো সমালোচনাও আছে। যে কোনো বিজ্ঞানী তাদের মতবাদ দিচ্ছেন, অন্য একজন বিজ্ঞানী তার সেই মতবাদের সমালোচনা করেন। ল্যামার্কের সমালোচনাটা কি? ল্যামার্ক ওয়েসম্যান 22 জনু থেকে ইঁদুরের লেজ কেটে দেন। তিনি দেখেন যে এইভাবে সৃষ্ট ইঁদুরের 23তম জনুতেও কোনো লেজবিহীন ইঁদুর জন্মায়নি। এইভাবে তিনি ল্যামার্কের মতবাদকে নাকচ করেন। ড্রসোফিলা মাছির এরপর 60 জনু ধরে অন্ধকার ঘরে রেখে জন্ম ঘটিয়ে কোনো মাছিকেই অন্ধ হয়ে জন্মাতে দেখা যায়নি। এটা হচ্ছে ল্যামার্কের মতবাদের সমালোচনা। যেহেতু ল্যামার্ক বলেছিলেন যে একটা জনু থেকে অন্য জনুতে যে কোনো জীব তার বংশকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে, এখানে প্রমাণ করে দিলেন কি ইঁদুরের লেজ কেটে দেয়, আর একটা জীব যেরকম থাকবে অন্য তার পরবর্তী জনুতে সেরকম হবে, এটাও প্রমাণ করে দিয়েছেন কি না অন্ধকার ঘরেতে অন্ধ মৌমাছি। এরপর আছে ডারউইন। এর ল্যামার্কের মতবাদ গেল, এরপর ডারউইন। ডারউইনের মতবাদ কি না ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ। ডারউইনের এই অভিব্যক্তি সম্পর্কে যে মতবাদ সেটা হচ্ছে অত্যাধিক হারে বংশবিস্তার, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, সীমিত খাদ্য বাসস্থান, প্রকরণ ও বংশগতি, প্রাকৃতিক নির্বাচন, নতুন যে প্রজাতির উৎপত্তি। এই গেল ডারউইনের মতবাদের মূল বিষয়বস্তু। এবার প্রত্যেকটা বিষয়বস্তু আমাদেরকে বিস্তৃত আলোচনা করতে হবে। যেমন অত্যাধিক হারে বংশবিস্তার। ডারউইন লক্ষ্য করেছিলেন যে প্রতিটি জীব গাণিতিক ও জ্যামিতিক হারে বংশবিস্তার করে সন্তান উৎপাদন করলেও পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রামের ফলে সব সন্তান বেঁচে থাকে না, ওদের বেঁচে থাকার জন্য ওই সংগ্রামের দ্বারাই নিয়ন্ত্রিত। তাহলে অত্যাধিক হারে বংশবিস্তার মানে কি না প্রতিটি জীব তাদের বংশবিস্তারের জন্য যদিও অত্যাধিক হারে সন্তানের উৎপাদন করে, প্রতিটি সন্তান কিন্তু বেঁচে থাকে না। প্রতিটি সন্তান নানা রকম জীবন সংগ্রাম করতে হয় এবং ওই জীবন সংগ্রামের ফলে তারা প্রত্যেকে বেঁচে থাকতে পারে না। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। প্রতিটি জীব বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে সংগ্রাম করে চলে তাকেই বলে জীবন সংগ্রাম। যে কোনো জীব তাদের বেঁচে থাকার জন্য সংগ্রামে লিপ্ত হয় তাকেই বলা হয় জীবন সংগ্রাম। এই সংগ্রাম 3 প্রকারের। তাহলে যে কোনো প্রজাতি যখন বেঁচে থাকে তাদের 3টি রকমের প্রজাতির সঙ্গে সংগ্রাম করতে হয়। একটা হচ্ছে অন্তঃপ্রজাতি, একটা আন্তঃপ্রজাতি, একটা পরিবেশ। অন্তঃপ্রজাতি মানে কি নিজেদের মধ্যে, যদি মানুষ হয় সে মানুষের সঙ্গে তাকে লড়াই করতে হবে। আর অন্তঃপ্রজাতি, আন্ত মানে কি মানুষ ছাড়াও যে সমস্ত বাঘ হরিণ অন্য অন্য প্রজাতি আছে তাদের সঙ্গে। আর একটা হচ্ছে পরিবেশ। পরিবেশ মানে কি যেখানে হচ্ছে জল, বৃষ্টিপাত, বজ্রপাত, ভূমিকম্প এইসব কিছু। নেক্সট দেখো সীমিত খাদ্য ও বাসস্থান। পৃথিবী পৃষ্ঠে আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান এবং খাদ্য সীমিত। অর্থাৎ সীমিত খাদ্য ও বাসস্থান মানে যে কোনো জীব তাদের খাদ্য যেরকম সীমিত সেরকম বাসস্থানও সীমিত থাকে। যেহেতু পৃথিবী পৃষ্ঠের আয়তনটা সীমাবদ্ধ, পৃথিবীর আয়তন তো দিন দিন বাড়ছে না, আয়তনটা যেরকম সীমাবদ্ধ সেই কারণেই বলা হয়েছে যে পৃথিবীর আয়তন সীমাবদ্ধ হয়, জীবের বাসস্থান ও খাদ্য সীমাবদ্ধ। নেক্সট দেখো প্রকরণ। প্রকরণ জিনিসটা কি ও বংশগতি কি? প্রকরণ হলো একই পরিবেশে বসবাসকারী প্রতিটি জীব একই কারণে সংগ্রাম করলেও সংগ্রামের মাত্রা জীবভেদে ভিন্ন হয়ে থাকে। সেই কারণে প্রতিটি জীবের মধ্যে অল্প বিস্তর পার্থক্য পরিলক্ষিত হয়, একে বলা হয় প্রকরণ। তাহলে প্রকরণ জিনিসটা কি না একই পরিবেশে বসবাসকারী প্রতিটি জীব একই কারণে সংগ্রামে লিপ্ত হয়, কিন্তু সংগ্রামের মাত্রাটা ভিন্ন হয় বা মাত্রায়, সেই কারণেই বলা হচ্ছে অল্প বিস্তর যে পার্থক্য তাকেই বলা হচ্ছে ভেদ বা প্রকরণ। এরপর দেখবে প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন কি না অনুকূল প্রকরণ জীবকে প্রকৃতি স্বাগত জানায়, কারণ প্রকৃতি তাদের যোগ্যতম বলে মনে করে, একেই যোগ্যতমে উদ্বর্তন বলে। অনুকূল প্রকরণযুক্ত জীবকে প্রকৃতি স্বাগত জানায়, কারণ প্রকৃতি তাদের যোগ্যতম বলে মনে করেন, তাকেই যোগ্যতমের উদ্বর্তন বলে।
তাহলে বন্ধুরা, আজকে আমি এই অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায় থেকে অভিব্যক্তি কিছুটা অংশ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিও আমি অভিব্যক্তির পরবর্তী অংশ ও বাকি অভিযোজনটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ।